হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গামা। আজকে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নমালাটা দেওয়া আছে সেই প্রশ্নমালা থেকে এমসিকিউর 1 থেকে 15 পর্যন্ত করব। তো এর আগের ভিডিওগুলি যারা দেখোনি, অর্থাৎ একমাত্রিক গতির সম্পূর্ণ থিওরি পড়ানো হয়েছে, ভৌত রাশির মাত্রা তারও সম্পূর্ণ থিওরি পড়ানো হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা তোমরা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। তো এই চ্যানেলে তোমাদের ক্লাস 11 ফিজিক্সটা সম্পূর্ণ পড়ানো হবে। যারা এখনো এই চ্যানেলটিতে নতুন তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচনাতে। তো কি আছে দেখো, এমসিকিউ 1 এর দাগেরটা, 1.0 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1.0 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়, কণাটির গড় বেগের মান কত? তাহলে দেখো দি অপশন দেওয়া আছে 4টে, ঠিক আছে? তাহলে ছবিটা কি দেওয়া আছে দেখো তোমাদের বইতে, এইভাবে এটা এ পয়েন্ট দেওয়া আছে, এটা বি পয়েন্ট দেওয়া আছে, এইভাবে অর্ধবৃত্তাকার পথে যাচ্ছে। এই অর্ধবৃত্তাকার পথের ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে 1.0 মিটার, 1.0 মিটার। ওকে, তাহলে কোণাটার গড় বেগ বার করতে বলেছে। আর কি বলে দেওয়া আছে, এই পথটা যেতে এ থেকে বিতে এইভাবে যেতে সময়টা কত লাগছে? 1.0 সেকেন্ড, 1.0 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, গড় বেগ সমান আমরা কি জানি দেখো, গড় বেগ সমান জানি, গড় বেগ সমান সরণ বাই সময়। অর্থাৎ আমাদের এই দূরত্বটার কোনো দরকার নেই, আমাদের দরকার এ থেকে বি এর পর্যন্ত দূরত্বটা, ঠিক আছে? তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত? এটা 1.0 মিটার হলে এখান থেকে এটা 1.0, তাহলে 2.0 মিটার ডিভাইড বাই সময়টা কত না 1.0 সেকেন্ড। তাহলে এটা আমরা কত পাবো না 2। তাহলে গড় গতিবেগটা আমরা পাবো 2 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের অ্যানসারটা হবে বি এরটা দেওয়া আছে দেখো 2 মিটার পার সেকেন্ড। তারপরে 2 এর দাগেরটা দেখো, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। 2 এরটা বলছি, ওই অবস্থায় বস্তুর ত্বরণ বৃদ্ধি পাচ্ছে শূন্য, হ্রাস পাচ্ছে ধ্রুবক। তাহলে গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব, ধরো অতিক্রান্ত দূরত্ব এস, সেটা কার সঙ্গে সমানুপাতিক না যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। যাত্রাপথের সময় যদি টি হয় তার বর্গ তাহলে টি স্কোয়ার। তাহলে কি বলছে, ওই অবস্থায় বস্তুর ত্বরণ বের করতে বলেছে। তাহলে দেখো ত্বরণ বার করলে আমাদের কি করতে হবে, এস আছে, এস থেকে আগে ভি বার করবো। তাহলে ভি বার করলে কি করবো, তাহলে অতএব ভি সমান ডিএস বাই ডিটি। আর এখান থেকে এটা একটু সিম্পলিফাই করে নাও, এস সমান প্রপোর্শনাল টু আছে, প্রপোর্শনাল থেকে আমরা এস করতে গেলে কি পাবো, একটা ধ্রুবক গুণ করবো কনস্ট্যান্ট কে টি স্কোয়ার। অর্থাৎ এস সমান কে টি স্কোয়ার, যেখানে কে সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা এখানে ভি কত পাবো, অতএব ভি সমান ডিএস বাই ডিটি সমান কে, ডেরিভেটিভ করলে কি হবে, এই টুটা এখানে গুণ হবে, তাহলে 2k, এটা টি হবে, ডিফারেন্সিয়েশনের নিয়ম। এবার আমাদের ত্বরণ বের করতে বলছে, অর্থাৎ এ সমান কত পাবো, তাহলে ডিভি বাই ডিটি সমান এটা কত পাবো, তাহলে 2k। 2k মানে কি, 2 একটা সংখ্যা ধ্রুবক, আর কে তো ধ্রুবক ধরাই হয়েছিল, সমান আমরা পাচ্ছি ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি এরটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এরপরে 3 এর দাগেরটা দেখো, 3 এর দাগেরটা কি বলেছে। 3 এর দাগেরটা বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত? তাহলে দেখো গড় দ্রুতি বের করতে বলেছে। সাপোজ ধরো ছবিটা এখানে আঁকছি, এটা মোট রাস্তা, প্রথম অর্ধাংশ কত যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তারপরে অর্ধাংশ যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে। ওকে, তাহলে
মোটটা কত, মোট ডিস্টেন্সটা ধরো এস, তাহলে এটাও আছে এস বাই টু, আর এটা অর্ধাংশটা আছে এস বাই টু। এই অর্ধাংশ যেতে সময় লাগছে ধরো টি ওয়ান, আর এই অর্ধাংশ যেতে সময় লাগছে টি টু। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করছি, এখানে কি দেখতে পাচ্ছ, দেখো এইচ মানে আওয়ার, অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, তাই না? তাহলে বা 30 কিলোমিটারে যায় 1 ঘন্টায়, তাহলে আমাদের দরকার এস বাই টু। তাহলে এস বাই টু কিলোমিটার যেতে কত ঘন্টা লাগছে সেটা আমরা বের করব। তাহলে কি করছি দেখো, এ বি এর জন্য করছি, ঠিক আছে, এ বি এর জন্য করছি 30 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি কতই যাবে, 1 কিমি যাবে 1 এর 30 ঘন্টায়, এস বাই টু কিমি যায়, এস বাই টু ইন্টু 1 এর 30, 1 এর 30 ইন্টু এস বাই টু, তাহলে এটা আমরা পাবো এস বাই 30 গুণিত 2 মানে 60, এস বাই 60 আওয়ার। ঠিক আছে, তার মানে এই এস বাই টু যেতে কত সময় লাগছে, টি ওয়ান লাগছে। তার মানে আমরা বলতে পারি টি ওয়ান সমান এস বাই 60 আওয়ার। ওকে, এরপর দেখো তারপরে অর্ধাংশ আছে 40 কিলোমিটার পার আওয়ারে। তাহলে একই রকম ভাবে আমরা বের করব এইটার মতোই, 40 কিমি যায় 1 ঘন্টায়, এখান থেকে 1 কিমি যায় 1 এর 40 ঘন্টায়, আর এস বাই টু, এই এস বাই টু দূরত্বটা যাবে, তাহলে এস বাই টু কিলোমিটার যাবে কত না, এস বাই 40 গুণিত 2 সমান এস বাই 40 দুগুণে 80 ঘন্টায়। অর্থাৎ আমরা পাচ্ছি যে এই দূরত্বটা কত সময় লাগছে, টি টু সময় লাগছে। তার মানে আমরা পাচ্ছি টি টু সমান এস বাই 80। তাহলে দেখো আমরা টি ওয়ান পেয়ে গেছি, টি টু পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এ থেকে বিতে যেতে মোট কত দূরত্ব যেতে হচ্ছে, এ থেকে বিতে গেলে মোট দূরত্বটা হচ্ছে আমাদের এস, মোট দূরত্ব সমান এস। তাহলে মোট সময়টা কত, টি সমান টি ওয়ান প্লাস টি টু, দুটো সময় যোগ হবে, সমান আমরা কত পাচ্ছি দেখো, এস বাই 80, এস বাই 60 প্লাস এস বাই 80, এস বাই 60 প্লাস এস বাই 80, এটা অবশ্যই আওয়ার, এটা কি এককে ছিল, কিলোমিটার। তাহলে এস বাই 60 প্লাস এস বাই 80 করলে আমরা কত পাবো, 60 আর 80 আমাদের লসাগু করতে হবে, 60 আর 80 লসাগু করলে পাবে তোমরা 240। তাহলে 60 এটা হচ্ছে 424 অর্থাৎ 4s, আর এটা কত হচ্ছে 3 8 তে 24 প্লাস 3s এত আওয়ার। তাহলে সমান আমরা পাচ্ছি কত, 4 3 এ 7s বাই 240 এত আওয়ার। তাহলে অ্যান্সারটা কি চেয়েছে, অ্যান্সারটা চেয়েছে গড় দ্রুতি। গড় দ্রুতি আমরা পাবো, অতএব গড় দ্রুতি পাবো যে মোট সরণ মানে এস, মোট যে অতিক্রান্ত দূরত্বটা এস, দ্রুতির ক্ষেত্রে আমরা অবশ্যই অতিক্রান্ত দূরত্ব ব্যবহার করব, সরণ নয়। তাহলে মোট দূরত্ব অর্থাৎ এস ডিভাইডেড বাই মোট সময়, সেটা কত, এটা ছিল টি, এটা এস। তাহলে মোট সময়টা হচ্ছে 7s বাই 240, তাহলে 7s ডিভাইডেড বাই 240 মানে 240 এর উপরে গুণ হবে ইনটু 240, এস এস কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 240 বাই 7। এটা তোমরা ভাগ করলে ভাগফলটা পাবে 34.285, 34.285। তার মানে দেখো তোমাদের অপশন সিতে দেওয়া আছে 34.3, এটা নিয়ারলি আমরা বলতে পারি 34.3। তার মানে তোমাদের অপশন সি এরটা হচ্ছে অ্যান্সার, এত কিলোমিটার পার আওয়ার, সি এরটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এরপর দেখো 4 দাগেরটা, তো 4 দাগেরটা করার জন্য আমরা বোর্ডটা মুছছি। চারের দাগেরটা কি আছে দেখো, দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x সমান 5t স্কয়ার, y সমান 2t স্কয়ার প্লাস 5। বস্তুটির গতিপথ কিরকম হবে, এ বলেছে অধিবৃত্তাকার,
বি বলছে বৃত্তাকার, ডি বলছে পরাবৃত্তাকার, আর সি এটা বলছে সরলরৈখিক। তাহলে গতিটা কিরকম হবে চেয়েছে। তাহলে কি দেওয়া আছে দেখো, এক্স সমান 5t স্কোয়ার প্লাস টি, এক্স সমান 5t স্কোয়ার প্লাস কত আছে 2, হ্যাঁ 2, আর ওয়াই সমান 2t স্কোয়ার প্লাস 5, ওয়াই সমান 2t স্কোয়ার প্লাস 5। তাহলে দেখো এটা দিয়ে দাও 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার একটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমরা একটা ইকুয়েশন দেখে বুঝতে পারি সেটা কিসের সমীকরণ, সরলরেখার সমীকরণ, বৃত্তাকার সমীকরণ, উপবৃত্তাকার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। সমীকরণটা আমরা ইকুয়েশন দেখলে বুঝতে পারি, তাই না? তাহলে আমরা দেখো এখান থেকে আমাদের এক্স ওয়াই এর মধ্যে একটা রিলেশন বের করবো, কারণ এক্স ওয়াই দুটোই ডিস্টেন্স বোঝাচ্ছে, আর ডিস্টেন্সের সঙ্গে টাইম কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা কি করছি দেখো, এই টি স্কোয়ার টার্মটাকে কাটাবো। কি করে কাটাবো? তাহলে এর সাথে আমরা 2 গুণ করছি, তাহলে এটার সঙ্গে আমরা 2 গুণ করছি, আর এটার সঙ্গে আমরা কি গুণ করছি, এটার সাথে 5 দিয়ে আমরা কি করছি, বিয়োগ করছি। ঠিক আছে, এরপর আমরা বিয়োগ করছি এটা থেকে এটা। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 5y, যে তোমাদের এমসিকিউ হচ্ছে, পুরো ভাষা লেখার দরকার নেই, জাস্ট জিনিসটা বোঝা। তাহলে 5y মাইনাস করছি, তাহলে -2x সমান, এবার ডান দিকটা হবে 5 2 এ 10 টি স্কোয়ার, 5 5 এ 25, মাইনাস 1 নম্বরটা মাইনাস করেছি, 2 5 এ 10 টি স্কোয়ার প্লাস প্লাস মানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 এ 4। ঠিক আছে, এখানে দেখো 10t স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাবো দেখো, 25 মাইনাস 4। ঠিক আছে, মানে আমরা পাচ্ছি 21। তাহলে 5y মাইনাস 2x সমান 21। এখানে y মানে কত, y টু দি পাওয়ার 1 আছে, 2x মানে কত, x টু দি পাওয়ার 1 আছে, অর্থাৎ মাথার ঘাতটা পাওয়ারটা 1 আছে। তাহলে এই সমীকরণটা কিসের সমীকরণ? এটা অবশ্যই একটা সরল রেখার সমীকরণ, এটা অবশ্যই সরল রেখা। তাহলে অপশনটা কি ছিল দেখো, অপশনটা ছিল সি এরটা হবে সরল রেখি, অর্থাৎ অ্যান্সারটা হবে সি এরটা। তো এর পরেরটা কি বলছে দেখো, অর্থাৎ 5 এরটা। তাই এটা একটু মুছে নি। 5 এরটা বলছে, কোন বস্তুর সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। এরটা বলছে 1 এর সমান, আচ্ছা বি এরটা বলছে 1 এর থেকে কম, আর সি এরটা বলছে 1 এর থেকে বেশি, ডি এরটা বলছে 0। আচ্ছা দেখো, সরণটা বস্তু সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত। আচ্ছা, সরণ বাই অতিক্রান্ত দূরত্ব। দেখো ধরো একটা বস্তু এখান থেকে এখানে গেল, তাহলে তার সরণ কত পাবো, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সরণটা কত হবে, সরণ অর্থাৎ সরলরৈখিক পথে কতটা যাচ্ছে, এটা হবে সরণ। আমরা ধরে নিলাম এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে 10 মিটার, আর এই এভাবে বেঁকে বেঁকে গেলে কত হচ্ছে, ধরে নিচ্ছি আমরা 15 মিটার হচ্ছে। হ্যাঁ, এটা আমরা ধরে নিচ্ছি। এমনি দেখতে পাচ্ছ এর থেকে এই রাস্তাটা অবশ্যই বেশি, যখন বেঁকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ দূরত্বটা বেশি হবে। এর সমানও হতে পারে, কিন্তু দূরত্ব কখনোই এর থেকে কম হতে পারে না। ঠিক আছে, কারণ সরলরেখিক, এটা সরলরেখিক ভাবে আছে, তাহলে এর থেকে মিনিমাম কিন্তু দূরত্ব হতে পারবে না। তার মানে আমরা এটা কত পাবো, এটা অবশ্যই সরণ বাই যদি দূরত্ব করি, নিচে আমাদের হরটা সবসময় বেশি থাকবে, অর্থাৎ এখানে আমরা 10/15 যেমন ধরেছি সেভাবে বলছি। তার মানে কি এই মানটা কি 1 এর থেকে কম না বেশি? 1 এর থেকে অবশ্যই কম। 10/15 মানে 1 এর থেকে কম। তার মানে আমাদের অ্যান্সারটা হবে দেখো কি দেওয়া আছে, সি এরটা 1 এর থেকে বেশি। তোমাদের দেখো কোশ্চেনে বলা ছিল সরণ বাই দূরত্বের অনুপাত কোন অপশনটা হতে পারে না। তার মানে অপশন দেখো সি এরটা 1 এর থেকে বেশি হতে পারে না, তার মানে অ্যান্সারটা হবে সি। এর পরের প্রবলেম অর্থাৎ আমাদের উদাহরণ 6 এরটা। 6 এরটা কি আছে দেখো, 6 এরটা আছে একটি বস্তু কণার সরণ x ও সময় t নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত। x সমান at প্লাস bt স্কয়ার মাইনাস ct কিউব, যেখানে a b c ধ্রুবক। যখন কণার ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ হবে। আচ্ছা, ত্বরণ শূন্য হলে বেগটা বের করতে বলেছে। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে দেখো, 6 এর সমীকরণটা দেওয়া আছে
x সমান at প্লাস bt স্কয়ার মাইনাস ct কিউব, x সমান at প্লাস bt স্কয়ার মাইনাস ct কিউব। এখান থেকে আমাদের বেগ বের করতে হবে। বেগ বের করা মানে কি, v সমান dx বাই dt সমান এটা কত পাবো তাহলে a প্লাস bt স্কয়ার, তাহলে 2bt মাইনাস এটা কত হবে 3ct স্কয়ার, এটা পাবো আমরা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, v পেলাম বেগ। এরপর আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ মানে কি, a সমান dv বাই dt সমান a তো একটা ধ্রুবক, এটা করলে 0 পাচ্ছি, প্লাস আচ্ছা প্লাসটা তাহলে দিচ্ছি না 2bt, তা 2bt করলে পাবো কত না 2b মাইনাস 3 2 6 6t, এটা আমরা পাচ্ছি। এবার কি বলেছে দেখো, এটা তাহলে দিয়ে দিলাম 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। দেখো এবার বলা আছে যে যখন কোণার ত্বরণ শূন্য হয় তখন কোণার বেগ হবে। আচ্ছা, যখন কোণার ত্বরণ শূন্য, অর্থাৎ এটা ত্বরণ বের করেছিল, তাহলে a সমান শূন্য হলে বেগটা কত চেয়েছে, তাহলে a সমান শূন্য হলে আমরা লিখবো a সমান শূন্য হলে 3 নম্বর থেকে পাবো, a সমান শূন্য হলে 3 নম্বর থেকে পাই, দেখো শূন্য সমান 2b মাইনাস 6ct ইমপ্লাইজ এখান থেকে t এর মানটা পাবো, তাহলে t সমান কত পাচ্ছি না 2b বাই 6c, 2b বাই 6c সমান 2 3 6 মানে b বাই 3c। এখানে আমরা t এর মানটা পেয়ে গেছি। এবার আমাদের চেয়েছে তখন বেগ কত হবে, তাহলে আমরা 2 নম্বরে t এর মানটা বসাবো, অতএব বেগ হবে 2 নম্বরে জাস্ট বসিয়ে দেব। তাহলে v সমান কত পাচ্ছি দেখো, v সমান a লিখলাম প্লাস 2bt, তাহলে 2b ইনটু t এর মান b বাই 3c মাইনাস c t কিউব, না ওটা নয় মাইনাস 3ct তাহলে 3c ইনটু 3c t স্কয়ার, t স্কয়ার করলে b স্কয়ার বাই 3 3 কে 9c স্কয়ার, তাহলে ইনটু b স্কয়ার বাই 3 3 কে 9c স্কয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে সমান a প্লাস এখানে কত পাচ্ছি দেখো 2b স্কয়ার বাই 3c মাইনাস 3 3 কে 9, তাহলে উপরটা আছে আমাদের আর c একটা কেটে যাচ্ছে, তাহলে b স্কয়ার বাই 3c, এটা থেকে আমরা পাচ্ছি b স্কয়ার বাই 3c। ওকে, তাহলে এটা করলে কত পাচ্ছি a প্লাস 2b, 2 মাইনাস 1 করলে 1 থাকে, অর্থাৎ b স্কয়ার বাই 3c, এটা পাচ্ছি v। তাহলে অপশনটা আছে কি দেখো, এই অপশনটা পাবো আমরা a প্লাস b স্কয়ার বাই c, অর্থাৎ অ্যান্সার b স্কয়ার বাই 3c, অ্যান্সার c এরটা আছে দেখো a প্লাস b স্কয়ার বাই 3c, অর্থাৎ অ্যান্সার হচ্ছে c। এরপর 7 দাগেরটা দেখো, বাহ্যিক কোন বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো। ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশনাল কেসে বলছে বাহ্যিক এখানে কোনো গতি, যে কোনো গতি থেকে কণাটা মুক্ত, সে তাহলে কিভাবে চলবে, সে তার এটা সিম্পল একটা মোশন নিয়ে চলবে, অর্থাৎ সে একমাত্রিক গতিতে যেভাবে সে যাবে সে সেইভাবে এখানে কিন্তু বিহেভ করবে। কারণ কি, বাইরের থেকে কোনো ফোর্স দিচ্ছে না, একে একে একটা ফোর্স দিলে এর নাই গতিটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এতে তো কোনো একটা মোশন পাচ্ছে না, বাইরের থেকে যে এক্সট্রা কোনো ফোর্স এর উপর অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে না। তাহলে কি বলছে দেখো, বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত, অর্থাৎ কোনো প্রভাব, বাহ্যিক বলের কোনো প্রভাব এর উপর পড়বে না কণাটার উপর। সেই ক্ষেত্রে ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি কিরকম হবে, অবশ্যই এটা একমাত্রিক গতি হবে, এর গতিটা অবশ্যই 1 ডাইমেনশনাল মোশন হবে। কি বললাম, তাহলে অ্যান্সারটা হবে এটা একমাত্রিক, ঠিক আছে। তো এরপর 8 দাগেরটা কি বলেছে দেখো, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোন গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো। আচ্ছা, যে দূরত্ব চেয়েছে, তাহলে দেখো এটা হচ্ছে 8টা, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতি, ভিটা দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর আমাদের গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দ্রুত অতিক্রম করে তা চেয়েছে, তার মানে এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। আর অপশনগুলো দিয়েছে দেখো সব মিটারে, মানে কিলোমিটারটাকেও আমাদের
মিটারে করতে হবে। তাহলে 18 ইন্টু কিলোমিটার থেকে মিটার করলে 1000 ডিভাইডেড বাই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ঠিক আছে, সমান 18 ইন্টু, দেখো তোমাদের যখন থিওরি পড়েছিলাম 1000 বাই 3600 করলে আমরা পাবো 5 এর 18, ঠিক আছে, এটা তোমরা কাটাকাটি করে দেখবে 5 এর 18 পাবে, 18 18 কেটে গেল সমান আমরা কত পাচ্ছি তাহলে 5 মিটার পার সেকেন্ড। আমরা এটা পেলাম ভি সমান 5 মিটার পার সেকেন্ড। এবার অ্যান্সারটা কি চেয়েছে দেখো, দুটি ধাবমান কোন গাড়ি 1 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তা হলো, তাহলে দেখো ভি মানে কত, ভি মানে ডিএস বাই ডিটি, তাহলে ডিএস বাই ডিটি সমান 5, তাহলে ইমপ্লাইজ ডিএস সমান 5 ডিটি, ইমপ্লাইজ এর ইন্টিগ্রেশন নেবো উভয় পক্ষে, তাহলে অতএব ডিএস ইন্টিগ্রেশন ডিএস সমান ইন্টিগ্রেশন 5টা কনস্ট্যান্ট বাইরে থাকলো ডিটি প্লাস সি একটা ধ্রুবক, তাহলে বাকি পাচ্ছি আমরা দেখো এস সমান 5t প্লাস সি। এবার দেখো প্রাথমিক অবস্থায় এসটা কত ছিল, এসটা 0 ছিল যখন সময়টা 0 ছিল, তাহলে আমরা সিটা কত পাচ্ছি 0, সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি এস সমান 5t, যেহেতু সি এর মান 0 তাহলে আমরা পাবো এস সমান 5t। এবার বলতে যখন 1 সেকেন্ড সময়, তাহলে 1 সেকেন্ড সময়ের ক্ষেত্রে হলে কত, এস সমান 5 ইন্টু 1 সেকেন্ড মানে 1, তাহলে আমরা পাচ্ছি 5 মিটার, অর্থাৎ অপশনটা দেওয়া আছে দেখো 5 মিটার কোনটাতে আছে, হ্যাঁ অপশন বি, তাহলে অপশন বি এটা হচ্ছে অ্যান্সার। এরপর 9 দাগেরটা, একটি বস্তু কণার সরণের সমীকরণ হলো y সমান a প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে, অপশনগুলো দেওয়া আছে। তাহলে দেখো সমীকরণটা কি দেওয়া আছে, y সমান a প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4, এই সমীকরণটা দেওয়া আছে। এখান থেকে কি চেয়েছে বেগ আর ত্বরণ, তাহলে বেগ মানে আমরা কি করব, অতএব dy বাই ডিটি অর্থাৎ v সমান dy বাই ডিটি সমান a তো ধ্রুবক, এর করলে 0 হয়ে যাচ্ছে, প্লাস b প্লাস 2ct মাইনাস 4d t কিউব, এটা পাচ্ছি আমরা। আবার আমাদের কি করতে হবে না, ত্বরণ বের করতে হবে, তাহলে অতএব a সমান dv বাই dt, তাহলে এটা কত ছিল b এর আমরা যদি ডেরিভেটিভ করি তো কনস্ট্যান্ট এর করলে 0, তাহলে প্লাস 2ct অর্থাৎ 2c মাইনাস 3 4 12 d t স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এবার অ্যান্সারটা কি চেয়েছে যে একটি বস্তু কোন সময় সেটা কোনটির প্রাথমিক বেগ এবং প্রাথমিক ত্বরণ, দেখো প্রাথমিক একটা ভাষা উল্লেখ আছে, এমনি বেগ ত্বরণ চাইনি, প্রাথমিক, তাহলে প্রাথমিক অবস্থায় মানেটা কি, যখন t সমান 0, সেটা তো প্রাথমিক অবস্থায়, অর্থাৎ তুমি এখান থেকে দৌড়াতে শুরু করছো প্রাথমিক অবস্থায় মানে এই অবস্থায়, এখানে জাস্ট বাঁশিটা বাজছে তারপর তুমি দৌড়াবে, তাহলে এই অবস্থায় সময়টা কত 0, তারপর থেকে কাউন্ট হচ্ছে তোমার কত সেকেন্ড লাগছে 100 মিটার কমপ্লিট করতে, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থা মানে t সমান 0, তাহলে যখন t সমান 0 হবে তখন আমরা তাহলে কত পাবো, অর্থাৎ v অফ যখন t সমান 0 অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা পাবো এটা 0 এটা 0, তাহলে শুধু পাবো b। একই রকম ভাবে a সমান কত পাবো প্রাথমিক অবস্থায়, অর্থাৎ যখন t সমান 0, সেই ক্ষেত্রে আমরা এর মানটা পাবো 2c, তার মানে b, 2c, এটা হচ্ছে বেগ আর ত্বরণ। অর্থাৎ এই অপশনটা কোথায় দেওয়া আছে দেখো, হ্যাঁ বি এর অপশনটা আছে, বি এরটা a, 2c, তাহলে অ্যান্সারটা হবে বি, ওকে। এরপর দেখো 10 দাগেটা, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখো টি, এটা দিয়েছে ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, বি এটা বলছে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, সি এটা বলছে মূল বিন্দুগামী একটি সরলরেখা, আর ডি এটা বলছে মূল বিন্দুগামী অধিবৃত্তাকার রেখা। তাহলে দেখো অবাধে পতনশীল যখন একটা বস্তু পড়ছে, সেই ক্ষেত্রে আমাদের কি লেখাটা চেয়েছে, ত্বরণ সময়, অর্থাৎ এদিকে সময় অর্থাৎ টি যাচ্ছে, এদিকে ত্বরণ অর্থাৎ এ যাচ্ছে। অবাধে যখন একটা বস্তু পড়ছে সেই ক্ষেত্রে ত্বরণটা কি, বস্তু যখন ওইভাবে পড়ে সেই ত্বরণকে কি ত্বরণ বলা হয়, অভিকর্ষজ ত্বরণ।
কারণ অভিকর্ষের দিকে পড়ছে, তখন আমরা অভিকর্ষজ ত্বরণ ব্যবহার করবো, অর্থাৎ এটা হচ্ছে জি। আমরা কি জানি অভিকর্ষজ ত্বরণের মানে একটা ধ্রুবক, কনস্ট্যান্ট টার্ম অভিকর্ষজ ত্বরণ, তাই না? তাহলে অভিকর্ষজ ত্বরণ কিন্তু ধ্রুবক থাকবে, এটা সমান কি কনস্ট্যান্ট। এই ত্বরণের মানটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এটা সবসময় কিন্তু একই থাকবে, আমাদের মানটা এখানে দরকার নেই, জাস্ট এটা বললাম এটা ধ্রুবক থাকবে। তাহলে আমরা দেখো সময় যতই বাড়ুক জি এর কিন্তু কোনো বাড়া হবে না, জি যেটা ছিল এখানে ধরো 9.8, এই জায়গাতে 9.8, এটা ঠিক একটা সরলরেখা পাবো। টাইম বাড়লেও জি কখনোই বাড়বে না বা কমবেও না, সে 9.8ই থাকবে, ঠিক আছে? তার মানে আমরা কি পাচ্ছি? একটা সরল রেখা। তাহলে অ্যান্সারটা কি পাবো? এই সরলরেখাটা কার সঙ্গে সমান্তরাল? সময় অক্ষী বা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এই অপশনটা কোথায় আছে দেখো, এই অপশনটা আছে দেখো বি এরটা, সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অর্থাৎ অ্যান্সারটা হবে বি এরটা, ঠিক আছে? এরপর 11 দাগেরটা কি বলছে দেখো, কোন সরণ সময় অর্থাৎ এক্সটি লেখচিত্রে একটি কণার একমাত্রিক গতি সূচিত করে, এক্সটি লেখচিত্রে একটি কণার একমাত্রিক গতি সূচিত করে। তোমরা দেখো এর দাগেরটা কি বলছে, এই কিন্তু গ্রাফটা তোমাদের যখন থিওরি পড়ায় কখনোই আঁকেনি, বিএডটাও এরকম ভাবে করা হয়নি, সি এরটাও করা হয়নি, কিন্তু দেখো ডি এর যে ছবিটা দেওয়া আছে, ডি এর ছবিটার সঙ্গে আমরা পরিচিত। ডি এর ছবিটা কি দেওয়া আছে? এইভাবে এদিকে যাচ্ছে টি টাইম, এইদিকে যাচ্ছে সরণ এস এক্স, যাই বলো এখানে কি লিখেছে না এক্স লিখেছে, আছে তাহলে এক্সই লিখছি, এটা সরণ যাচ্ছে। তাহলে দেখো গ্রাফটা দেওয়া আছে একটা অধিবৃত্ত, এভাবে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা দেখো আমরা এঁকেছিলাম যখন সমতরণে একটা কণা গতিশীল থাকে, সেই ক্ষেত্রে আমরা এভাবে অধিবৃত্ত পাই সমতরণে গতিশীলের ক্ষেত্রে। তাহলে অবশ্যই এটা ঠিক হবে, কারণ এটা আমরা পড়েছি থিওরিতে এবং আমরা জানি। তাহলে আমরা অবশ্যই এটাই অ্যান্সারটা রাইট বলবো, অর্থাৎ অ্যান্সারটা হবে ডি এরটা। এরপর 12 দাগেরটা কি বলছে দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক সমতরণে চললো এবং তারপর ওয়াই সমবন্ধনে চলে, স্থির অবস্থায় এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটির সর্বাধিক বেগ হলো। আচ্ছা দেখো দিয়ে 4টা অপশন দেওয়া আছে, ছবিটা বুঝলে তোমরা এটা ইজিলি করে নিতে পারবে। এভাবে গাড়িটা যাচ্ছে, প্রথমটা অবস্থায় কি বলেছে না সে সমতরণে চলছে, সেই সমতরণটা কত নয় এক সমতরণে চলেছে। ধরো এটা এ পয়েন্ট ছিল, এ থেকে এই পয়েন্ট ধরো বি, বি পয়েন্ট পর্যন্ত এক সমতরণে এসছে, তারপর বি থেকে কিন্তু সি পয়েন্ট ওয়াই সমবন্ধনে গেছে। তাহলে যখন এই এক্স ডিস্টেন্সটা গেল সেই ক্ষেত্রে সময়টা লাগছে টি, আর ওয়াই ডিস্টেন্স যখন যাচ্ছে সেই ক্ষেত্রে সময়টা লাগছে টি টু, এটা টি ওয়ান, ঠিক আছে? তাহলে মোট সময় কত লাগছে? টি ওয়ান প্লাস টি টু, এটা মোট সময় লাগছে টি ওয়ান প্লাস টি টু, ঠিক আছে? তো কি দিয়ে বলেছে তবে গাড়িটির সর্বাধিক বেগ, তাহলে দেখো সর্বাধিক বেগ আমাদের বের করতে বলেছে। এখানে সমতরণে চলছে, তারপর কিন্তু আবার সমবন্ধন হচ্ছে, তার মানে এখানে বেগটা ভিটাই হবে সর্বাধিক বেগ। এই ভি এর মানটা আমরা যদি বের করতে পারি তাহলে সর্বাধিক বেগের মান বের করতে পারবো। তাহলে আমাদের ভিটা বের করতে হবে। এখানে একটা বেগ ছিল, এখানে প্রাথমিক বেগ ইউ সমান কত ছিল? 0 ছিল। এখানে অন্তিম বেগ কত হবে? ভি ড্যাশ, সেটা সমান হবে 0, কারণ এখানে সব অস্থির হচ্ছে গাড়িটা। তাহলে দেখো আমরা এ বি দূরত্বের জন্য করছি, ঠিক আছে? এ বি দূরত্বের জন্য লিখছি। আমরা দেখো এই সমীকরণটা ব্যবহার করব, ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা ব্যবহার করছি দেখো এ বি দূরত্বের জন্য। তাহলে এ বি দূরত্বের ক্ষেত্রে ভি এর জায়গায় কত আছে? ভি আছে, ভি সমান ইউ, ইউ কত 0, প্লাস এর জায়গায় কত আছে? এক্স, টি এর জায়গায় আছে টি ওয়ান, ঠিক আছে? এখান থেকে আমরা টি ওয়ান কত পাচ্ছি? ইমপ্লাইজ টি ওয়ান সমান ভি বাই এক্স, এটা দিয়ে দাও 1 নম্বর। ওকে, একই রকম ভাবে বিসি, বিসি দূরত্বের জন্য করব। তাহলে বিসি দূরত্বের জন্য কত পাচ্ছি দেখো, এই সমীকরণে পুট করব। বিসি দূরত্বের ক্ষেত্রে ভি বলতে কোনটা? এটা, এখানে মানে কি ভি মানে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ। এই দূরত্বের ক্ষেত্রে অন্তিম বেগ কত? ভি ড্যাশ, সেটা কত? 0। তাহলে 0 সমান ইউ, ইউ বলতে প্রাথমিক বেগ, বিসি দূরত্বের ক্ষেত্রে প্রাথমিক বেগ এটা, সেটা ছিল ভি। তাহলে ভি, এটা কিসে চলছিল? মন্দনে চলছিল, সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাসের জায়গায় অবশ্যই মন্দনের জন্য মাইনাস ব্যবহার করতে হয়। তাহলে মাইনাস এ, এ বলতে এখানে মন্দনটা কত? ওয়াই, টি, টি বলতে এখানে টিটা কত? টি টু। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
t2 সমান v বাই y। এটা পেলাম আমরা। তাহলে t1 প্লাস t সমান কত? তাহলে t সমান t1 প্লাস t2 সমান v বাই x প্লাস v বাই y। এটা পাচ্ছি আমরা। তাহলে সমান নিচে কত হবে না x y, আর উপরে কত হবে v অফ x প্লাস y, তাই না? এটা t সমান পেলাম। তাহলে ইমপ্লাইজ v সমান আমরা তাহলে কত পাচ্ছি? v সমান x y বাই x প্লাস y ইন্টু t। দেখো এটা অপশনটা কোথায় আছে? এই অপশনটা দেখো, এ এর অপশনটা x y বাই x প্লাস y ইন্টু t, অর্থাৎ এটা হবে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো 13টা কি বলছে, দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র দুটি x অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই কণা দুটির গতিবেগের অনুপাত হলো। তাহলে এটা তোমাদের গ্রাফ দিয়েছে, এ অ্যাঙ্গেলটা বলা আছে 45 ডিগ্রি আর এ অ্যাঙ্গেলটা বলা আছে 30 ডিগ্রি। তাহলে প্রথমটা আছে 30 ডিগ্রি, তারপরটা আছে 45 ডিগ্রি। ওই কণা দুটির গতিবেগের অনুপাত, তাহলে একটা কণা এদিকে যাচ্ছে, একটা কণা এদিকে যাচ্ছে, এদের গতিবেগের অনুপাত বের করতে হবে। দেখো আমরা তোমাদের আগেই বলেছিলাম, যখন একটা সরণ সময় লেখচিত্র হয় তার গতিবেগ v সমান এই স্লোপটা। অর্থাৎ ধরো এটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এই যে স্লোপ পাচ্ছি এই অংশটা যদি নিই, এটা ধরো পয়েন্ট এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে স্লোপ কত পাবো? স্লোপ পাবো এইখানটা কত, যদি এখান থেকে এটা থিটা হয়, এখান থেকে এটা থিটা হওয়া মানে এটাও থিটা, অর্থাৎ স্লোপটা আমরা পাবো ট্যান থিটা, মানে লম্ব বাই ভূমি। অর্থাৎ বি এই পয়েন্টে যদি সি হয় তাহলে বিসি বাই এসি হয়। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আমরা ভি সমান কি তোমাদের থিওরিতে পড়েছিলাম যে ভি সমান ট্যান থিটা। এটা থিওরিতে অবশ্যই বুঝিয়েছিলাম, যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিবে, আগের ভিডিওতে আছে। তাহলে আমরা আর কিছুই নয়, অতএব v1 is to যদি v2 করি তাহলে কত পাবো না, ট্যান প্রথমটা কত ছিল 30 ডিগ্রি is to ট্যান 45 ডিগ্রি সমান ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3 is to ট্যান 45 ডিগ্রি মান কত 1 সমান √3 দিয়ে যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে পাবো এটা 1:√3। তার মানে দেখো এই অপশনটা কোথায় দেওয়া আছে, এটা দেখো, তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। ওকে, এরপর 14 দাগেরটা দেখো, একটি বস্তু কণার ত্বরণ সময় লেখচিত্র চিত্রে দেওয়া হলো। দেখতে পাচ্ছ তোমরা ত্বরণ সময় লেখচিত্রটা কোশ্চেনে দেখতে পাচ্ছ। তো নিচের কোন লেখটি বস্তু কণার বেগ সময় লেখচিত্র হবে? তাহলে ত্বরণ সময় লেখচিত্রটা কি আছে দেখো, এভাবে আছে, এভাবে এখানে ত্বরণ যাচ্ছিল, এখানে সময় যাচ্ছিল, তারপরে কি হয়েছে দেখো, ত্বরণটা এখানে কনস্ট্যান্ট ছিল, তারপরে আবার ত্বরণটা শূন্য হয়ে গেছে, এরপর আবার এখান থেকে এটা আবার একটা ত্বরণ আছে। ঠিক আছে, এইভাবে লেখচিত্রটা আঁকা আছে। এই ক্ষেত্রে দেখো অপশন গুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের কি চেয়েছে, বেগ সময় লেখচিত্র কোনটা হবে? তাহলে দেখো বেগ সময় কত হবে, এইদিকে যদি বেগ আমরা আঁকি ভি আর এদিকে যদি সময় টি আঁকি, সেই ক্ষেত্রে দেখো তোমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, তো এখানে যদি কণাটা প্রাথমিক অবস্থায় মানে প্রাথমিক বেগটা যদি শূন্য নিয়ে চলে, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ সমান যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে কণাটা অবশ্যই বেগ সময় যখন আঁকবো কণাটা এখান থেকে স্টার্ট করবে। আর যদি একটা প্রাথমিক বেগ থেকে থাকে তবে কণাটা এরকম কোন একটা জায়গা, ধরো এটা হচ্ছে একটা ইউ, প্রাথমিক বেগ এত ছিল, সেখান থেকে কণাটা স্টার্ট হবে। আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বেগ শূন্য, তাহলে প্রাথমিক বেগ ইউ এটা যদি শূন্য হয় তাহলে আমরা কি পাবো, কণাটা এভাবে যাবে, ভি সমান তখন সমীকরণটা হচ্ছে ভি সমান এটি, এই সমীকরণটা সেই ক্ষেত্রে হচ্ছে। তাহলে দেখো এ যদি ধ্রুবক হয় মানে এ কনস্ট্যান্ট হয়, তাহলে সময় বাড়ার সাথে সাথে কি হবে, ভি এর মান বাড়বে সরলরৈখিক ভাবে। কি বলছি বোঝার চেষ্টা করো, এ যেহেতু ধ্রুবক, এ তো কনস্ট্যান্ট,
কারণ কি, এ তো এখান থেকে এতটা পর্যন্ত কনস্ট্যান্ট একই আছে, পরিবর্তন হয়নি। তাহলে এ কনস্ট্যান্ট হলে সময় বাড়ার সাথে সাথে ভি এর মানটা সরলরৈখিকভাবে বাড়বে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এইভাবে পাবো। যেহেতু প্রাথমিক বেগ আমরা ইউটা শূন্য নিয়েছি, ওই জন্য এখান থেকে স্টার্ট হয়েছে, এটা পেলাম। তারপর কি বলেছে দেখো, ত্বরণ কিন্তু এখানে শূন্য। ত্বরণ কখন শূন্য হয় দেখো, ভি সমান, যদি ধরো একটা কনস্ট্যান্ট কিছু মান, ধরো ভি সমান 5 মিটার আছে, আমি সাপোজ ধরছি 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা ত্বরণ কত পাবো, এ সমান ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি করলে 5 এর ডেরিভেটিভ করলে কত পাবো, শূন্য। তাহলে ত্বরণ বেগ যদি কনস্ট্যান্ট হয় তখনই কিন্তু ত্বরণটা শূন্য হয়। কি বললাম, বেগ কনস্ট্যান্ট হলে তবেই ত্বরণ শূন্য হয়। ওই জন্য এখানে ত্বরণ শূন্য মানে এখানে বেগটা কনস্ট্যান্ট আছে, তার মানে বেগটা কনস্ট্যান্ট মানে কি, বেগটা এই সোজাই থাকবে, কারণ বেগটার কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট আছে। তারপর দেখো আবার এটা ত্বরণ পাচ্ছি, তার মানে তারপর আবার সেম এই জিনিসটা হবে, অর্থাৎ এইভাবে আমরা পাবো। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেভাবে বললাম তোমরা আশা করি এটা বুঝতে পেরে যাবে, না বোঝার কিছু নেই। আর প্রাথমিক বেগ থাকলে কি হতো, একই রকম হতো, এটা জাস্ট এখান থেকে শুরু হতো, এভাবে যেত। তার মানে এই ছবিটা আছে অপশন ডি তে, তার মানে অপশন ডি এরটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর 15 দাগেরটা, অর্থাৎ আজকের যে ভিডিওগুলো করানো হচ্ছে তার লাস্ট প্রবলেমটা, অর্থাৎ লাস্ট এমসিকিউটা 15 দাগেরটা কি বলছে দেখো, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে। ভালো করে বোঝো, ত্বরণ সময় লেখচিত্র, এদিকে আছে ত্বরণ এ, এদিকে যাচ্ছে সময় টি, এটা হচ্ছে লেখচিত্র। অপশনগুলো কি দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব, ত্বরণের পরিবর্তন, প্রযুক্ত বল, আর হচ্ছে গতিবেগের পরিবর্তন। দেখো আমরা আগে তোমাদের বুঝিয়েছিলাম ছবিতে, যখন আমরা বেগ সময় লেখচিত্র এঁকেছিলাম, এদিকে বেগ গেল, এদিকে টি গিয়েছিল। তোমাদের থিওরিতে আমি পড়েছিলাম, ভালো করে পড়িয়েছিলাম, তোমরা দেখেছিলে তখন, যে বেগ সময় লেখচিত্রে ধরো একটা কণার এই বরাবর গতিপথটা হচ্ছে, ঠিক আছে, সরলরৈখিক গতি এভাবে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি অতিক্রান্ত দূরত্ব বার করতে বলা হয়, ধরো এখানটায় টি সমান ছিল 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব মানে কি, এই অঞ্চলটার কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে হয়েছিল। তাহলে সরণটা আমরা পেয়েছিলাম বেগ সময় লেখচিত্র থেকে, যে গ্রাফটা পাবো সেখানে ক্ষেত্রফলটা বের করেছিলাম, তাই না, তবে আমরা দূরত্বটা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে আমরা যদি ত্বরণ সময় লেখচিত্র থেকে একটা গ্রাফ আঁকি, ধরো বেগটা এখানে কনস্ট্যান্ট আছে, এভাবে একটা গ্রাফ পাচ্ছি, ঠিক আছে। গ্রাফটা অন্যভাবেও আঁকা যায়, আমি এটা ধরো আঁকলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেই ধরো টি সমান, এখানেও বলছি টি সমান 5 সেকেন্ড পরে আমাদের তাহলে যে ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটাই নির্দেশ করবে কিনা গতিবেগের পরিবর্তন। এখানে কি হয়েছিল, বেগ সময়ে দূরত্বের পরিবর্তন হয়েছিল, বা দূরত্ব পেয়েছিলাম আমরা, তাহলে এখানে আমরা ত্বরণ সময়ে বেগটা পাবো। অর্থাৎ অপশনটা হচ্ছে তোমাদের, দেখো ডি এর দাগেরটা আছে গতিবেগের পরিবর্তন, অর্থাৎ ডি এর দাগেরটা হবে, ডি এর দাগেরটাই অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এর পরের ভিডিওতে তোমাদের বাকি 15টা প্রবলেম করানো হবে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের এই চ্যানেলের সম্পূর্ণ থিওরি তোমাদের পড়ানো হবে, অর্থাৎ ক্লাস 11 ফিজিক্সের সম্পূর্ণ থিওরি এখানে পড়ানো হবে। সেই জন্য তোমাদের সুবিধার জন্যই বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।